আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমি তোমাদের সাথে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি এই অধ্যায়ের উপর আরো দুইটি ক্লাস তোমাদেরকে দিয়েছি। জিএনপি জিডিপি কিভাবে নির্ণয় করবে, জিএনপি জিডিপির পার্থক্য এবং মাথাপিছু আয় কি, মাথাপিছু আয় নির্ণয়ের সূত্র, ব্যক্তির জীবনযাত্রার মানের উপর মাথাপিছু আয় কিভাবে প্রভাব বিস্তার করে সে সম্পর্কে ক্লাস দিয়েছি আমি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ কি কি এবং এখান থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কি আসতে পারে পরীক্ষায়, সেটা সৃজনশীলে কিভাবে আসবে সে বিষয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনায় চলে যাই। প্রথমে দেখো, বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য আমরা যেটা জানি সেটা হলো কৃষি প্রধান অর্থনীতি। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, আর এই দেশের অর্থনীতি মূলত কৃষিটা মূলত প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতি যদি পরিমিত পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, বৃষ্টিপাত হয়, তাহলে ফসল ভালো হয়, কৃষকরা খুশি থাকে। এবং যদি পরিমিত পরিমাণে বৃষ্টি না হয়, অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টি হয়, তাহলে ফসলের মারাত্মক ক্ষতি হয়। তখন এই দেশের কৃষি কি হয়ে আসে, আমাদের জন্য দুঃখ বয়ে নিয়ে আসে। এছাড়া এই দেশ শিল্প তেমন উন্নত নয়, কিন্তু ক্রমবর্ধমান শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে। মৌলিক বা ভারী শিল্প তেমন নেই বললেই চলে। আর এই দেশের অর্থনীতির আরেকটা বৈশিষ্ট্য হলো এই দেশে বেকারত্বের পরিমাণ বেশি, জনসংখ্যা বেশি, সাক্ষরতার হার কম এবং আমরা দারিদ্র্যের বিভিন্ন বেড়াজালে আবদ্ধ। তারপর এই দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, বিভিন্ন ধরনের সমস্যা জড়িত, যার কারণে এই দেশ তেমন অর্থনীতিতে এগিয়ে যেতে পারছে না। সঞ্চয়ের হার কম, বিনিয়োগের হার কম। এখন আমি বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলতে চাই, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 136 পৃষ্ঠা খুলো, তোমরা বই সামনে রাখবে। আমি যে বিষয়টি দাগাতে বলবো তোমরা সেটি দাগাবে। ওই অংশ থেকে যেটি খ নাম্বারে আসবে, অনুধাবন কিংবা জ্ঞানমূলক কিংবা এমসিকিউ, সেটি তোমরা দাগ দেবে, আন্ডারলাইন করবে কিংবা নোট করবে। তাহলে চলো আলোচনায় চলে যাই। দেখো, বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হলো কৃষি প্রধান অর্থনীতি, অর্থাৎ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। 2022 থেকে 2023 অর্থ বছরে জিডিপিতে মৎস্য খাত সহ কৃষি খাতের অবদান 11.30%। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের কৃষি প্রধান অর্থনীতি 136 পৃষ্ঠায় দেখো, 11.30% হচ্ছে জিডিপিতে মৎস্য খাত সহ কৃষি খাতের অবদান। এরপরে রয়েছে মোট শ্রম শক্তির 45% কৃষিকাজে নিয়োজিত, অর্থাৎ এই দেশের মোট শ্রম শক্তির যতজন কাজ করে তার শতকরা 45% কৃষিকাজে নিয়োজিত। কৃষি পণ্যের মধ্যে রয়েছে পাট শিল্প, চা, চামড়া শিল্প, এগুলো হচ্ছে কাঁচামালের যোগান দেয়, অর্থাৎ এই শিল্পগুলোতে কৃষিজ পণ্য ব্যবহার করা হয়। তোমাদের পরীক্ষায় আসতে পারে বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন, অনুধাবনমূলক প্রশ্নে আসবে। তোমরা ওটা ওখানে লিখে রাখো নিচে, বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন। তাহলে এখান থেকে আমরা যেটি খ নাম্বার প্রশ্ন পাচ্ছি সে প্রশ্নটা আমরা লিখি, বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন। তাহলে এই অংশ থেকে এই প্রশ্নটি খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এরপর আসো কৃষি খাতের প্রকৃতি। যদিও বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষি খাতের প্রকৃতি তেমন উন্নত নয়। সে প্রাচীন আমলে সনাতনী পদ্ধতি ব্যবহার করে এখানে কৃষি উৎপাদন করা হয়, যেমন লাঙ্গল কিংবা প্রাচীন প্রযুক্তি এর ব্যবহার বেশি। তবে আসার কথা হলো এই দেশ কৃষিতে এখন বিগত বেশ কয়েক বছর ধরে উন্নত মানের প্রযুক্তি, ড্রাম সিডার, বীজ বোনা যন্ত্র, অত্যাধুনিক আবার ট্রাক্টর, এগুলোর সাহায্যে উৎপাদন করা হচ্ছে, ফলে কৃষির উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যে জিনিসটা এই পয়েন্ট থেকে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো এই দেশের কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল, কথাটি ব্যাখ্যা করো। আমি আলোচনার শুরুতেই বলে দিয়েছিলাম তোমাদের, দেখো এই দেশের কৃষি প্রকৃতি নির্ভর। বৃষ্টিপাতের সময় এবং পরিমাণ কৃষি উৎপাদনের উপর ব্যাপক প্রভাব ফেলে। যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণ বৃষ্টিপাত না হলে বা অতিরিক্ত বৃষ্টিপাত হলে উৎপাদন বিপুল পরিমাণে কমে যায়। এই অংশটি তোমরা মুখস্থ করবে। এখান থেকে যে প্রশ্নটি আসবে সেটি হলো এই দেশের কৃষি প্রকৃতি নির্ভর, কথাটি ব্যাখ্যা করো। এই দেশের কৃষি প্রকৃতি নির্ভর কথাটি ব্যাখ্যা করো, এটা হচ্ছে 2 নম্বর অংশে পাবে। অর্থাৎ এই দেশের কৃষি প্রকৃতি নির্ভর।
ব্যাখ্যা করো। তার মানে বাংলাদেশের কৃষি কিসের উপর নির্ভরশীল? প্রকৃতির উপর। অর্থাৎ প্রকৃতি পরিমিত পরিমাণে ঠিক সময়ে বৃষ্টিপাত হলে, আবহাওয়া অনুকূলে থাকলে ফসল ভালো হবে, আর আবহাওয়া প্রতিকূলে থাকলে ফসল খারাপ হবে। তাই বলা যায় বাংলাদেশের কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল। তারপরে দেখো শিল্প খাতের ক্রমবর্ধমান গুরুত্ব ও অবদান। তাহলে 3 নম্বর পয়েন্টটা কি? শিল্প খাতের ক্রমবর্ধমান গুরুত্ব ও অবদান। অর্থাৎ এই দেশ কৃষি প্রধান দেশ হলেও ধীরে ধীরে ক্রমবর্ধমান মানে ইনক্রিজিংলি, অর্থাৎ ধীরে ধীরে শিল্পের দিকে ঝুঁকে পড়ছে। বিগত বছরগুলোতে বাংলাদেশ শিল্পক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণে সাফল্য অর্জন করেছে। সিমেন্ট শিল্প, ঔষধ শিল্প, তৈরি পোশাক শিল্প, সেগুলোতে। এখন আসো যে ডাটা এমসিকিউ আসবে, যে ডাটাগুলো দিচ্ছি সেগুলো এমসিকিউ কিংবা জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। সরি। শিল্প খাতের ক্রমবর্ধমান গুরুত্ব ও অবদান। বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের গুরুত্ব ও অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 1980 থেকে 1981 অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট শিল্প খাতের অবদান ছিল 17.31%। দেখো 17.31% ছিল কত সালে? 1980 থেকে 81 সালে। 1980 থেকে 1981 সালে ছিল এত। আর 2022 থেকে 23 অর্থ বছরে এই খাতের অবদান হলো মোস্ট ইম্পর্টেন্ট, দাগ দাও, 37.65% এর বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এমসিকিউ কিংবা জ্ঞানমূলকে লাগবে। তাহলে দেখো 37.65% হচ্ছে 2022 থেকে 2023 এই অর্থ বছরে। পরীক্ষা এমসিকিউতে আসবে কিংবা জ্ঞানমূলকে বেশিরভাগ দেখা যায় ওটা এই প্রশ্নটা। শিল্প খাতের গুরুত্ব, মোট জিডিপিতে শিল্প খাতের অবদান কত? 37.65%। এরপরে আসো শিল্প খাতে গুরুত্ব দিচ্ছে ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্প গড়ে উঠতেছে এই দেশে ধীরে ধীরে। ক্ষুদ্র শিল্প যেগুলো গ্রামে মানে তোমার ঘরে বসে তৈরি করা যায় অল্প পুঁজি দিয়ে, মাঝারি যেখানে 1.5 কোটি টাকার উপরে মানে মোটামুটি বিনিয়োগ করতে হয়, সেগুলো মাঝারি শিল্প। আর শিল্প খাতের প্রকৃতি, বাংলাদেশ শিল্পে ক্রমবর্ধমান গুরুত্ব দিচ্ছে ঠিক আছে, কিন্তু শিল্প খাতের প্রকৃতি কেমন? এই দেশে যে কয়টি শিল্প রয়েছে সেগুলো মোটামুটি মৌলিক কিংবা ভারী শিল্প ছাড়া অন্যান্য শিল্প, অর্থাৎ এদেশে লৌহ, ইস্পাত, তারপর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এগুলো কম। তার মানে এই দেশে যে শিল্পগুলো রয়েছে শিল্প খাতের মৌলিক এবং ভারী শিল্পের অস্তিত্ব নেই বললে চলে। সার কারখানা, চিনি ও খাদ্য শিল্প, বস্ত্র শিল্প, পাট শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প এগুলো হচ্ছে প্রধান প্রধান শিল্পের অন্তর্ভুক্ত। কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হলে দ্রুত শিল্পায়ন প্রয়োজন, আর এর জন্য প্রয়োজন ভারী বা মৌলিক শিল্প। সেগুলো হলো কি? লৌহ ও ইস্পাত শিল্প, অবকাঠামোর জন্য বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি শিল্প, এগুলো অত্যাবশ্যক, যা এই দেশে নেই, কম। এখন আসো জনসংখ্যাধিক্য ও শিক্ষার নির্ভর। বাংলাদেশের অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো এই দেশ একটি জনবহুল দেশ এবং এই দেশের শিক্ষার হার হচ্ছে, সাক্ষরতার হার হলো কম। 2022 সালের আদমশুমারি রিপোর্ট অনুসারে এই দেশের জনসংখ্যা 16,98,28,911 জন। তোমরা দাগ দাও, এই দেশের জনসংখ্যা কত? 16 কোটি। আমি এই পাশে লিখতেছি, তোমরা দেখো। এই দেশের জনসংখ্যা হলো 16,98,00,000। 16,98,28,911 জন। এটা হলো এই দেশের জনসংখ্যা 2022 সালের আদমশুমারি হিসাব অনুসারে। এবং প্রতি বর্গ কিলোমিটারে 1119 জন লোক বাস করে। 2022 সালের হিসাবে 1119, কিন্তু 1119 এটা হচ্ছে 2022 সালের আদমশুমারি রিপোর্ট অনুসারে। আর 2024 সালেটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ওটা তোমরা দাগ দাও ভালোভাবে। সেটা হলো 1171 জন। প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? 1171 জন। সেটা হলো 2024 সালের হিসাব অনুসারে এই দেশের জনসংখ্যা। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো, এই দেশ একটি জনবহুল দেশ এবং এখানে প্রতি বর্গ কিলোমিটারে যে লোক সংখ্যা বাস করে তা হলো 1171 জন। সাক্ষরতার হার কত? বাংলাদেশে সাক্ষরতার হার হলো 77.9 এবং নিরক্ষর হলো 22.1। অর্থাৎ এই দেশের মোট জনসংখ্যার 77.9। তোমরা এখানে সাক্ষরতার হারটা মনে রাখবে, 77.9%, আর নিরক্ষর হচ্ছে 22.1%। তার মানে এই দেশে শতকরা 78 প্রায় মানে 77.9% লোক শিক্ষিত, আর 22.1 মানে 22% হচ্ছে নিরক্ষর। নিরক্ষর জনগোষ্ঠীকে স্বাক্ষর করা এবং প্রয়োজনীয় শিক্ষা প্রশিক্ষণ দেওয়া আর সুস্বাস্থ্য নিশ্চিত করা, কর্মক্ষেত্রে উপযোগী করে তোলা,
মূলধনের যোগান দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি রাষ্ট্রের একটি বড় চাপ সৃষ্টি করে। এরপর আসো বেকারত্ব ও অর্ধ বেকারত্ব। এই দেশের অর্থনীতির আরেকটি বৈশিষ্ট্য হলো বেকারত্ব এবং অর্ধ বেকারত্ব। বেকার কি? কাজ করতে ইচ্ছুক কর্মক্ষম ব্যক্তি নিজের যোগ্যতা অনুসারে যখন কাজ পাবে না তখন তাকে বলা হয় বেকার। অর্ধ বেকারত্ব হলো যারা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করে অবশিষ্ট সময় তারা বসে থাকে, কাজ পায় না, সেগুলো হলো অর্ধ বেকার বা ছদ্মবেশী বেকার। যেমন ইটের ভাটায় যারা কাজ করে তারা বছরের নির্দিষ্ট সময়ে কাজ করে, পরে যখন কাজ থাকে না বর্ষাকাল অন্য ঋতুতে তারা বসে থাকে। যারা দিনমজুর তারা কাজ পেলে করে পরবর্তী সময়ে বসে থাকে, সেগুলো হলো অর্ধ বেকার। এরপর রয়েছে স্বল্প মাথাপিছু আয় ও জীবনযাত্রা নিম্নমান। এই দেশের জনগণের মাথাপিছু আয় হলো কম। কত? 2749 মার্কিন ডলার 22 থেকে 63 বছরের হিসাব অনুসারে। এবং জীবনযাত্রার মানও নিচু। তোমরা তোমাদের পাঠ্য বইতে 7 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেখানে যে ডাটা রয়েছে ডাটা দেখো। 2022 থেকে 63 বছরের মাথাপিছু আয় হলো 2749 মার্কিন ডলার। 2749 মার্কিন ডলার, এটা হলো মাথাপিছু আয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো দেশের 18.7% অর্থাৎ মোট জনসংখ্যার 1/5 জনগণ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। 1/5 ওটা তোমাদের পরীক্ষা 1/5 এটা এইভাবে আসতে পারে, মানে 5/1 এভাবে দেওয়া থাকতে পারে, অথবা 18.7%। তার মানে কি এই দেশের মোট যে জনসংখ্যা রয়েছে তার 18.7% দারিদ্র সীমার নিচে বসবাস করে, গরিব দরিদ্র। আর যদি বলি কত, 5/1 এমসিকিউতে থাকবে, কিংবা 1/5, এটাকে বলবে 1/5। যদি 3/1 থাকে 1/3, 4/1 থাকলে 1/4, এটা হলো 1/5। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো সঞ্চয়, মূলধন গঠন এবং বিনিয়োগের নিম্ন হার। সঞ্চয়, মূলধন গঠন এবং বিনিয়োগের নিম্ন হার। এই দেশের অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো সঞ্চয়, মূলধন গঠন এবং বিনিয়োগে রয়েছে নিম্ন হার। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে যারা দরিদ্র শ্রেণীর মানুষ তাদের সঞ্চয় প্রবণতা কম, কারণ তাদের আয় কম। আয় কম হলে তাদের সঞ্চয় কম হবে। দেখো 8 নম্বর পয়েন্টে দেখো, সঞ্চয়, মূলধন গঠন এবং বিনিয়োগের নিম্ন হার। অর্থাৎ এই দেশের জনগণ অধিকাংশ দরিদ্র, ফলে তাদের মাথাপিছু আয় কম হয়। মাথাপিছু আয় কম হওয়ার কারণে তাদের সঞ্চয় কম হয়। সঞ্চয় কম হওয়ার কারণে তাদের মূলধন গঠনের হার কম হয়। মূলধন গঠনের হার কম হলে তাদের বিনিয়োগ কমবে। বিনিয়োগ কম হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না, ফলে বেকারত্ব বেড়ে যাবে এবং তারা আবার দরিদ্র হয়ে পড়বে। ওটাই হলো দারিদ্র্যের দুষ্ট চক্র। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এই দেশের জনগণের সঞ্চয় কম। কত পার্সেন্ট? মাথাপিছু আয় এবং নিম্ন হওয়া জনগণের সঞ্চয়ের হার হলো জিডিপির 31.86%। অর্থাৎ জিডিপির 31.86% হলো সঞ্চয়ের হার। এই পয়েন্টটি তোমাদের দারিদ্র্যের দুষ্ট চক্রের সাথে রিলেটেড। তার মানে আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দিই, কারণ এটা খ নম্বরে আসবে। খ নম্বরে প্রশ্ন আসবে দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কি বুঝো। তোমাদের খ নম্বরে যে প্রশ্নটি আসবে সেটি হলো দারিদ্র্যের দুষ্ট চক্র। অধ্যাপক রেগনার নার্স এটার প্রবর্তক। এই দারিদ্র্যের দুষ্ট চক্র, এই ধারণাটি ব্যাখ্যা করো, এখান থেকে একটা প্রশ্ন আসবে। সেটা কি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, জনগণের আয় মানে মাথাপিছু আয় কম। যদি আয় কম হয়, মাথাপিছু আয় যদি কম হয়, কারণ কি কি জন্য কম হবে এটার একটা ব্যাখ্যা দিই। অনুন্নত দেশগুলোতে সচরাচর, দরিদ্র দেশগুলোতে জনগণ তারা পুষ্টিহীনতায় ভোগে, ফলে তারা কাজ করতে পারে না। কাজ করতে না পারলে তাদের আয় হয় না, আয়টা কম হয়। যদি আয় কম হয় তখন তাদের কি হবে? সঞ্চয় কম হবে। আয় কম হলে সঞ্চয় কম হবে। সঞ্চয় কম হলে তাদের জমাতে মানে মূলধন কম হবে, জমানো যাবে না, টাকা থাকবে না। যদি মূলধন কম হয়, মূলধন কম হলে তাদের কি হবে? বিনিয়োগ কম হবে। তারা ব্যবসা বাণিজ্য করার জন্য মানে অর্থ খাটাবে না, বিনিয়োগ কম হবে, ব্যবসা করতে পারবে না। বিনিয়োগ কম হলে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কম হবে, কর্মসংস্থান কম হবে। যদি বিনিয়োগ কম হয় তাহলে কর্মসংস্থান কম। কর্মসংস্থান কম হলে কি হবে? বেকারত্ব বেড়ে যাবে, জনগণ বেকার হয়ে পড়বে, বেকারত্ব বাড়বে। এটা হলো দারিদ্র্যের দুষ্ট চক্র। অর্থাৎ তারা গরিব কেন? এই জন্যই তারা গরিব। তারা দরিদ্র বলে তারা দরিদ্র। এটা হলো দারিদ্র্যের দুষ্ট চক্র। অধ্যাপক রেগনার নার্স এটার প্রবর্তক। তারপরে রয়েছে অবকাঠামোগত দুর্বলতা। অবকাঠামো হচ্ছে দুই ধরনের, অর্থনৈতিক এবং সামাজিক। অর্থাৎ আর্থসামাজিক অবকাঠামো কি কি তোমরা তোমাদের পাঠ্য বই 9 নম্বর পয়েন্টে দেখো। সামাজিক এবং অর্থনৈতিক দুই ধরনের অবকাঠামো রয়েছে।
শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ইত্যাদি হলো সামাজিক অবকাঠামোর অন্তর্ভুক্ত। এমসিকিউতে আসবে নিচের কোনটি সামাজিক অবকাঠামো, তোমরা দাগ দাও। যোগাযোগ ব্যবস্থা, ডাক ও টেলিযোগাযোগ, ইলেকট্রনিক্স যোগাযোগ, পরিবহন বিশেষ করে স্থলপথ, জলপথ, আকাশপথ, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক বিমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর শিল্পের জন্য ঋণদানকারী অন্যান্য প্রতিষ্ঠান, বিদ্যুৎ, পানি, জ্বালানি সরবরাহ, বাঁধ ও সেচ অর্থনৈতিক অবকাঠামোর অন্তর্ভুক্ত। অবকাঠামো দুই প্রকার, অর্থনৈতিক এবং সামাজিক। এরপর দেখো অবকাঠামোগত দুর্বলতা, অর্থাৎ এই দেশে যে অবকাঠামো রয়েছে অর্থনৈতিক এবং সামাজিক অবকাঠামো, সেই অবকাঠামোগত দুর্বলতা রয়েছে। তারপর আছে বৈদেশিক সাহায্য নির্ভরতা। এরপর হচ্ছে বৈদেশিক সাহায্য নির্ভরতা। বৈদেশিক সাহায্য নির্ভরতা বলতে বোঝায় বাংলাদেশ এখন অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ নয়, প্রতি বছর বাংলাদেশকে বিভিন্ন বিদেশের সাহায্যের উপর নির্ভরশীল, অর্থাৎ বিভিন্ন বিদেশি সাহায্যের দিকে তাকাতে হয়, কারণ এই দেশ অর্থনীতিতে এখনো কি নয়, স্বয়ংসম্পূর্ণ নয়। আর্থসামাজিক উন্নয়নের জন্য বৈদেশিক ঋণ ও অনুদানের উপর বাংলাদেশ অতিমাত্রায় নির্ভরশীল। বিগত প্রায় এক দশক ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বৈশ্বিক বিভিন্ন পরিবর্তনজনিত কারণে বৈদেশিক উৎস থেকে ঋণ ও অনুদান ক্রমশ কমে যাচ্ছে। এ কথার অর্থ হলো বাংলাদেশ এখন দেশের অভ্যন্তরে বিভিন্ন উৎস থেকে ঋণ নিচ্ছে। আগে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, জাপানের জাইকা এবং ভারত, আমেরিকা বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহ করত। এখন দেখো বৈদেশিক বাণিজ্য এই পয়েন্টটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। খ নাম্বারের জন্য বৈদেশিক বাণিজ্য বলতে কি বুঝো, এই প্রশ্নটি আসবে। দুইটি স্বাধীন দেশের মধ্যে পণ্য সামগ্রী আমদানি রপ্তানির মাধ্যমে যে বাণিজ্য সংগঠিত হয় তাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। যেমন বাংলাদেশ তার প্রয়োজনের অতিরিক্ত পাট উৎপাদন করে, অন্যদিকে আমেরিকা তার প্রয়োজনের অতিরিক্ত গম উৎপাদন করে। এক্ষেত্রে বাংলাদেশ চাহিদা মিটিয়ে বাড়তি পাট আমেরিকা রপ্তানি করলো, আবার আমেরিকা থেকে গম আমদানি করলো। এভাবে দুইটি দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হলো সেটি হলো বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিকূল ভারসাম্য বিরাজ করে, অর্থাৎ বাংলাদেশ যে পণ্যগুলো রপ্তানি করে সেগুলো হলো কাঁচামাল যা পচনশীল, পচে যায়, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চিংড়ি মাছ সেগুলো পচে যায়, সেজন্য এগুলোতে কি মূল্য কম পায়, ফলে আমাদের রপ্তানি আয়টা কম হয়। অন্যদিকে যে পণ্যগুলো শিল্পজাত পণ্য, পেট্রোলিয়াম পণ্য যেগুলো বিদেশ থেকে আমদানি করে সেগুলোর মূল্য দিতে হয় বেশি, ফলে আমদানি ব্যয়টা বেশি হয়। তাই বৈদেশিক বাণিজ্য সবসময় প্রতিকূলে থাকে। এখান থেকে যে প্রশ্ন আসবে তোমরা এই পয়েন্টটি ভালোভাবে পড়বে, ওটা দাগ দাও। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ প্রধানত স্বল্প মূল্যের কৃষিজাত পণ্য যেমন চা, কাঁচা পাট, শিল্প পণ্যের মধ্যে তৈরি পোশাক, নেটওয়ার মানে সোয়েটার, শীতকালীন যে জামা আমরা গায়ে দিই সোয়েটার, চামড়া, পাটজাত দ্রব্য, সিরামিক মানে কাঁচের তৈরি জিনিসগুলো, কাঁচের প্লেট, এগুলো সিরামিক দ্রব্য ইত্যাদি, এবং শ্রমিক রপ্তানি করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানি করা হয়, ফলে তারা রেমিটেন্স পাঠায়, সেটা আমাদের আয়ের উৎস। কিন্তু বাংলাদেশের আমদানি পণ্যের মধ্যে রয়েছে উচ্চ মূল্যের মূলধন সামগ্রী, যেগুলো যেমন কলকাবজা, বিভিন্ন শিল্পের উপকরণগুলো, কলকবজা যন্ত্রপাতি, জ্বালানি, পেট্রোলিয়াম, খাদ্য ও বিলাস দ্রব্য, রঙিন টেলিভিশন, গাড়ি, প্রসাধন সামগ্রী মানে সাজগুজের জিনিস ইত্যাদি। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে রপ্তানি আয় আমদানি ব্যয়ের চেয়ে কম, ফলে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ঘাটতি অব্যাহত রয়েছে। বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ঘাটতি অব্যাহত রয়েছে। কেন? কারণ যেটা বললাম, রপ্তানি পরিমাণ কম, আমদানির পরিমাণ বেশি, সেজন্য ঘাটতি বিরাজ করে। এরপর আসো প্রাকৃতিক এবং মানব সম্পদের অপূর্ণ ব্যবহার। প্রাকৃতিক এবং মানব সম্পদের অপূর্ণ ব্যবহার এটি হলো বাংলাদেশের অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ এই দেশে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং মানব সম্পদ রয়েছে সেগুলো যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে না। অপূর্ণ ব্যবহার বলতে আমরা কি বুঝি? অর্থাৎ পূর্ণ নিয়োগের বিপরীত। যদি কোনো দেশে যে পরিমাণ জনসংখ্যা এবং সম্পদ রয়েছে সেগুলো সবগুলোকে কাজে লাগিয়ে যদি উৎপাদন করা যেত তাহলে হতো পূর্ণ নিয়োগ। যদি তার সবগুলোকে কাজে লাগানো না যায়, কিছু কিছু কাজে থাকবে, কিছু কিছু বাইরে থাকবে, কাজে লাগানো যাবে না, তখন হবে অপূর্ণ নিয়োগ। কোনো দেশে যতজন জনসংখ্যা থাকবে সবাই যদি কাজ করে, বেকার কেউ না থাকে, তাহলে হবে পূর্ণ নিয়োগ। ঠিক তেমনি আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ রয়েছে, যার যতটুকু রয়েছে সেগুলো যথাযথ প্রযুক্তিগত কারিগরি জ্ঞানের অভাবে, দক্ষ জনশক্তির অভাবে এবং মূলধনের অভাবে সেগুলো কাজে লাগানো যাচ্ছে না। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হলো উর্বর কৃষি জমি রয়েছে, নদ নদী, প্রাকৃতিক জলাশয় এবং ভূগর্ভস্থ খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে রয়েছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, সিলিকা, বালু, সাদামাটি, চীনামাটি, কঠিন শিলা ইত্যাদি। এগুলো হলো খনিজ সম্পদ। নিচের কোনটি খনিজ সম্পদ পরীক্ষা এমসিকিউতে থাকবে? প্রধানত যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের অভাব, কারিগরি প্রযুক্তিগত জ্ঞানের অভাব, দক্ষতা সুস্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে
জনগোষ্ঠী এগুলো মানব সম্পদে রূপান্তরিত হয়। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে কি কারিগরি জ্ঞানের অভাব এবং প্রযুক্তিগত প্রশিক্ষণের শিক্ষার অভাবের কারণে যে সম্পদগুলো রয়েছে সেগুলোকে যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না, ফলে অপূর্ণ নিয়োগ বিদ্যমান। এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে যে আলোচনা করেছি তা হলো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ। তোমরা এতগুলো বৈশিষ্ট্য মনে রাখতে পারবে না, পরীক্ষায় কয়েকটি বৈশিষ্ট্য থাকবে, এরপরে বলবে এই দেশের উক্ত দেশের আরো কি বৈশিষ্ট্য রয়েছে, তখন এই বৈশিষ্ট্যগুলো কোন দেশের অর্থনীতির বৈশিষ্ট্য, তখন তোমরা লিখবে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো ছাড়া আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, তখন এখান থেকে কয়েকটা দেওয়া থাকলে বাকিগুলো তোমরা লিখে এই বৈশিষ্ট্যগুলো থাকতে পারে এভাবে লিখবে। এবং এখান থেকে বিশেষ করে খ নাম্বারের জন্য যে প্রশ্নগুলো আসবে আমি তোমাদেরকে বলে দিয়েছি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ কেন, এদেশের অর্থনীতি মানে কৃষির উপর নির্ভরশীল, অর্থাৎ এদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, প্রকৃতির উপর নির্ভরশীল, কথাটি ব্যাখ্যা করো। তারপর এখান থেকে তোমার দারিদ্র্যের দুষ্ট চক্র, এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। তারপর বৈদেশিক বাণিজ্য বলতে কি বোঝাও, বাংলাদেশে প্রতিকূল ভারসাম্য বিরাজ করে, কথাটি ব্যাখ্যা করো। প্রাকৃতিক এবং মানব সম্পদের অপূর্ণ ব্যবহার বলতে কি বোঝাও। এই প্রশ্নগুলো খ নাম্বার কিংবা ক নাম্বারেও কিছু কিছু ডাটা যেগুলো রয়েছে সেগুলো আসতে পারে তোমাদের। আর এই বিষয়ে এগুলো হচ্ছে তোমাদের রিডিং পড়বে, রিডিং পড়ার পর জাস্ট এই তথ্যগুলো মনে রাখবে, তাহলে এমসিকিউর জন্য তোমরা ভালোভাবে আশা করছি ভালো করতে পারবে, প্রিপারেশনটা ভালো হবে আর পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবে। এই অধ্যায় থেকে মানে এই পার্ট থেকে তোমাদের এই বিষয়গুলো বেশি আসে। তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অনগ্রসরতার প্রতিবন্ধকতা সমূহ কি কি, অর্থাৎ আমাদের দেশ কেন পিছিয়ে রয়েছে, অর্থনীতিতে এগিয়ে যেতে পারতেছে না কেন। বাংলাদেশের অর্থনীতির অনগ্রসরতার পটভূমি অর্থাৎ প্রাচীন কাল থেকেই, অনেক আগে থেকে এই দেশ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এরপরে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশরা যখন এদেশ শাসন করলো, তারপর 1947 সালে ভারত পাকিস্তান দুইটি দেশ হলো, পাকিস্তানের একটি অংশ হলো পূর্ব পাকিস্তান। 24 বছর তারা আমাদের শাসন করলো। তারপর 1971 সালে 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি। ফলশ্রুতিতে আমরা বাংলাদেশ নামক দেশ আলাদা ভূখণ্ডে সৃষ্টি হই। অর্থাৎ দীর্ঘদিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা আমাদের অর্থনীতি ভঙ্গুর, মাথাও উঁচু করে আমরা দাঁড়াতে পারিনি, এটা তো ঐতিহাসিক কারণ। আরেকটি কারণ রয়েছে, সেটি হলো কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতা সমূহ। যদিও বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষকদের যথাযথ কি কারিগরি জ্ঞান বলো, প্রশিক্ষণ বলো, মূলধনের অভাব, উদ্যোক্তার অভাব এবং সার, বীজ, কীটনাশক এগুলোর অভাবের কারণে, উন্নত প্রযুক্তির অভাবের কারণে কৃষকরা কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারছে না। শিল্পক্ষেত্রে প্রতিবন্ধকতা, শিল্পে মূলধনের অভাব, বিনিয়োগের অভাব এবং বড় বড় উদ্যোক্তার অভাব, যার কারণে মৌলিক ও ভারী শিল্প গড়ে উঠতেছে না। তাছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতা, এই দেশে কোনো কোনো হরতাল, অবরোধ ইত্যাদি লেগে আছে, ফলে শিল্পক্ষেত্রে বাংলাদেশ তেমন উন্নতি করতে পারছে না। কেন? কারণ দেশের অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো দুর্বল, সেজন্য। আর্থসামাজিক প্রতিবন্ধকতা, এদেশের অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো তেমন উন্নত নয়, যার কারণে এদেশ অর্থনীতিতে পিছিয়ে রয়েছে। শিক্ষা ব্যবস্থা দুর্বল, বিদ্যুতের অভাব, গ্যাসের অভাব, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও সামাজিক, ব্যাংক বিমা, পর্যাপ্ত লোনের অভাব, লোন নেই, অর্থের অভাব, মূলধনের অভাব, সেজন্য এদেশ অর্থনীতিতে পিছিয়ে রয়েছে। সুশাসনের অভাব ও দুর্নীতি, এদেশে সুশাসন, আইনের দৃষ্টিতে সকলেই সমান, এটা শুধু সংবিধানে বা নীতিতে প্রযোজ্য, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সকলের ক্ষেত্রে এটা প্রয়োগ হয় না। ফলে এবং আরো কিছু দেখা যায় কি দুর্নীতি, অর্থাৎ দেশের যারা উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কোনো না কোনো ভাবে দুর্নীতিতে জড়িত, তাই এই দেশ অর্থনীতিতে পিছিয়ে রয়েছে। প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা, এই দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রতি বছর প্রতিনিয়ত এই দেশে আঘাত হানে, ফলে এই দেশ অর্থনীতিতে অগ্রসর হতে পারছে না। এগুলো হলো দেশের অর্থনীতির প্রতিবন্ধকতা। তোমরা এই পয়েন্টগুলো ভালোভাবে রিডিং পড়বে, রিডিং পড়ার পর এখান থেকে পরীক্ষার জন্য যেগুলো তোমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য, অর্থাৎ পলাশী যুদ্ধ কত সালে সংগঠিত হয়, 1757 সালে। তারপর ব্রিটিশরাও কয় বছর এই দেশ শাসন করো, আমরা কয় বছর মানে উপনিবেশী ছিলাম, তখন হবে প্রায় 200 বছর। পাকিস্তানিরা কত বছর শাসন করেছে, দীর্ঘ 24 বছর। এগুলো এমসিকিউতে আসবে। আমি তোমাদের বিস্তারিত এখান থেকে কি কি এমসিকিউ আসবে এবং জ্ঞানমূলক প্রশ্ন আসবে সেগুলো পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি বেশি বড় হয়ে যাচ্ছে বিদায় আমি সংক্ষিপ্ত করে শেষের বিষয়গুলো আলোচনা করেছি। তোমরা আজকের ক্লাসের মূল বিষয় ছিল বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই অধ্যায়ের বাকিগুলো উন্নত, অনুন্নত, উন্নয়নশীল দেশের আলোচনা করা হবে। তারপর এই অধ্যায় শেষে তোমাদেরকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক গুলো দেব। আমার ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ভিডিও পেতে চাইলে আমাকে তোমরা উৎসাহিত করবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।